আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তারিক চৌধুরী। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে এখন সমসাময়িক একটি বিষয় খুবই নাড়াচাড়া খাচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো। আমরা যদি একটু দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, নতুন যে ছাত্র সংগঠন তারা বলছে যে আওয়ামী লীগকে আমরা আর রাজনীতি করতে দিব না। আবার তাদের মধ্যে কেউ কেউ বলছে কি তারা ক্ষমা চাক, ক্ষমা চেয়ে রাজনীতিতে আসুক। অর্থাৎ তাদের মধ্যেই দুটি গ্রুপ কথা বলছে। এবং আমরা দেখি সেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে এই জাতির উপর সবচেয়ে বেশি আস্থাশীল যে একটা বাহিনী স্বাধীনতা পরবর্তী, মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1971 সাল থেকে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কিন্তু সবাই বিতর্কের ঊর্ধ্বে রেখেছে। আমরা বলবো না যে তারা বিতর্কিত হন নাই, তারা কিছু কিছু সময় বিতর্কিত হয়েছেন। যেমন আমরা জানি 2007 সাল থেকে 8 সালের পর্যন্ত তাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিতর্কিত বিষয়, অন্যান্য ঘটনাগুলা বাদ। কিন্তু বর্তমান অবস্থায় এখন পর্যন্ত কিন্তু সশস্ত্র বাহিনীর প্রধানকে সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ দিচ্ছি, তারা বিতর্কের মধ্যে এখন পর্যন্ত আসেননি। তারা বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখেছেন। কিন্তু আমরা কি দেখছি, এই অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য এবং তাদের দ্বারা প্রভাবিত হয়ে যেই ছাত্ররা দল খুলেছে তারা কিন্তু সশস্ত্র বাহিনী এবং আওয়ামী লীগ এবং জাতিকে ঘোলাপানি করে কি করতে চাচ্ছে এটা তারাই জানেন। আমি আমার এর আগের এপিসোডে বলেছি, যার কারণে ইসলাম কিন্তু তরুণ নেতৃত্বকে হারাম করে। তরুণরা হবে যোদ্ধা, তরুণরা হবে সংগ্রামী, নেতৃত্ব দিবেন বয়স্করা। এই জায়গাটা যদি আমরা মিলাই, এবার আমি দেখি যে আমাদের অন্য দলগুলা কি বলছে। বিএনপি, জামাত প্রায় একই রকম কথা, যে জনগণ যদি চায় তারা নির্বাচন করবে, জনগণ না চাইলে হবে না। আসলে তো নিষিদ্ধটা করবেন কে? নিষিদ্ধটা করবেন সরকার। সরকার চাইলে অধ্যাদেশ দিয়ে কালকে নিষিদ্ধ করে দিতে পারে যে আগামী 10 বছরের জন্য তাদের নিষিদ্ধ করা হলো, এর মধ্যে আমরা তাদের বিচার প্রক্রিয়া শেষ করব। অথবা করতে পারে এইভাবে যে তাদের বিচার প্রক্রিয়া চলা অবস্থায় আওয়ামী লীগ এবং তাদের যারা ছিলেন সদস্য ছিলেন তারা নির্বাচনে আসবে না। তাহলে কি আমরা দেখি না যারা আজ উপদেষ্টা পরিষদের সদস্য বা এনসিপি নামে নতুন দল, তাদের অনেক সদস্যই তো ছাত্রলীগ বা যুবলীগের সদস্য ছিলেন, আওয়ামী লীগের সদস্য ছিলেন। তাহলে তাদেরকেও অন্তত সম্পূর্ণ না হোক 6 বছর 10 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। এবার আমি আসি বাস্তবতা। আমরা কি দেখি, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশেই প্রত্যেকটা জনগণের ভোটাধিকার এর অধিকার আছে এবং প্রত্যেকটা দলেরই রাজনীতি করার অধিকার আছে। এটা হচ্ছে গণতন্ত্রের একটা ন্যূনতম ভাষা। সেই জায়গায় আমরা কি দেখি, ইন্দোনেশিয়ায় সুয়ার্তো পদত্যাগ ছিলেন কিন্তু তার দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। থাইল্যান্ডে আমরা কি দেখতে পাই, সিনোয়েত্রা পদত্যাগ করেছেন, তার দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইভেন ভারতেও আমরা দেখতে পাই ইন্দিরা গান্ধী পদত্যাগ করেছিলেন কিন্তু তার দল কংগ্রেস কিন্তু নির্বাচন করেছিল। এছাড়া আমরা রাশিয়া, শ্রীলঙ্কা, কোরিয়া এবং লেবাননের উদাহরণ টানতে পারি। সেই সব দেশে বিরোধী দলের নেতাকে জেলে রেখে দিয়েছেন, বিরোধী দলের নেতা জেলে ছিল কিন্তু তাদের দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ কোনো দেশের সরকারই কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করেনি এবং করতে যায়নি, সবাই নির্বাচন করেছে। একমাত্র সিরিয়ায় সকল রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সিরিয়ায় যে বর্তমান বিপ্লবী সরকার, তারা নিজেরাও রাজনীতি করছে না, তারা তো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রায় 47টি গোষ্ঠী মিলে একটা সরকার। তারা কি বলছে? তারা বলছে যে আগামী 5 বছরের জন্য রাজনীতি নিষিদ্ধ, 5 বছর পর আমরা রাজনীতি ওপেন করে দিব এবং 1 বছর পরে নির্বাচন হবে, অর্থাৎ 6 বছর পরে নির্বাচন হবে। তারা কিন্তু জিনিসটা একেবারে ওপেন করে দিছে, খোলাসা করে দিছে জনগণের কাছে। অর্থাৎ আগামী 5 বছর রাজনীতি নিষিদ্ধ। এবং তারা এটাও বলছে তখন যদি আসাদ সরকার বা আসাদের দল নির্বাচনে আসতে চায় তারা সেখানে বাধা দিবেন না। অর্থাৎ তারা আন্তর্জাতিক মানটাকে ধরে রাখতে চাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যদি দেখি, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস আছে। 1975 সালে যাকে এর আগের আমাদের স্বৈরাচারী সরকার তার পিতাকে সবার পিতা বানিয়ে দিয়েছিল, সেই শেখ মুজিবুর রহমান কিন্তু 1975 সালে সকল দলকে নিষিদ্ধ, এবং ইভেন তার নিজের দল, যেই দলটাকে উনি কু করে নিজে সভাপতি হয়েছিলেন, সেই দলকেও নিষিদ্ধ করে উনি বাকশাল গঠন করেছিলেন। এই প্র্যাকটিসটা একমাত্র আওয়ামী লীগের ছিল। তাহলে এই ছাত্ররা যেটা নিয়ে এখন আন্দোলন করছে, তাহলে কি আমরা বলবো যে তারা সেই বাকশাল কায়েম করতে চায় বাংলাদেশে আরেকটি? কার হাত ধরে? এই অন্তর্বর্তী সরকারের হাত ধরে। তাহলে তো যে অন্তর্বর্তী সরকার যেটা বলছে যে আমরা যখনই নির্বাচন দিব, যেটা তারা বলছে যে এই বছর 2025 সালে ডিসেম্বর থেকে আগামী 2026 সালে জুনের মধ্যে নির্বাচন দিবেন, তাহলে সেই নির্বাচনও তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি বাকশালী কায়দায় নির্বাচন হয়।
আমরা জানি না এখনো কি হবে, কিন্তু ভাষাটা তো বোঝা যাচ্ছে। সেই 1975 সালে শেখ মুজিবুর রহমান যেভাবে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন, এখন এই ছাত্ররাও তাই চাচ্ছে অন্তর্বর্তী সরকারের মানে ঘাড়ে কাঁঠাল রেখে তারা নির্বাচন করে এবং তারা জয়লাভ করে আসতে চাচ্ছে। যদিও সরকার প্রধান বলছেন যে আমরা এমন একটি নির্বাচন দিব, নিরাপদ হবে, সুষ্ঠু নিরপেক্ষ এবং খুব সুন্দর, যেটা ইতিহাসে লেখা থাকবে, কিন্তু সেটা না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে ওনার কথা সেই মূল্যায়নটা কি থাকবে। কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা সে ধরনের কোনো ভিউ দেখতে পাচ্ছি না, সত্যতা কিন্তু দেখতে পাচ্ছি না। এছাড়া এবার আমি আসি, ইসলাম কি বল? ইসলাম তো শুধু নিষিদ্ধ করতে তাকেই বলে যে ইসলাম বিদ্বেষী। হ্যাঁ, এই দিকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলার খোলার প্রক্রিয়া এবং রাজনীতি পুরাটাই তো নিষিদ্ধ। ইসলামে তো এটাকে সাপোর্ট দেয় না। ইসলাম তো সাপোর্ট দেয় আপনি সাধারণ জনগণ তাদের একজন নেতা নির্বাচন করবে, সেই নেতারা মিলে আবার পাড়া মহল্লায় তাদের চেয়ে জ্ঞানী নেতা নির্বাচন করে, এভাবে হতে হতে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ নেতা নির্বাচিত হবে। অর্থাৎ এবার সর্বোচ্চ যিনি নেতা হচ্ছেন বা খলিফা হচ্ছেন বা বাদশা হচ্ছেন, তিনি আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব ব্যক্তিদের নির্বাচিত করবেন। যেভাবে আমরা দেখেছিলাম হুজুরে পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 70 জন সাহাবী এবং 4 জন বড় খলিফা বসে নেতা নির্বাচন করেছিলেন। জনগণকে কিন্তু জিজ্ঞেস করেননি যে কে নেতা হবেন। সেটা হচ্ছে ইসলামী, যেটা আমরা এখন কিন্তু আমরা ইরানে এবং বর্তমানে সিরিয়াতে এবং আমরা মিডল ইস্টের দেশগুলোয় দেখতে পারি। যেমন আমাদের দেশে খুব প্রচলিত একটা কথা আছে, রাজতন্ত্র হারাম। না, রাজতন্ত্র হারাম না। ইসলামে গণতন্ত্রকে হারাম করেনি, রাজতন্ত্রকে হারাম করেনি, কিন্তু জনগণের ভোটকে হারাম করেছে নেতা নির্বাচনের জন্য। ওই যে আমি বললাম, ইসলামে কিন্তু ছোট থেকে নেতা নির্বাচন হতে হতে যাবে। রাজতন্ত্র হারাম করেনি, রাজার ছেলে রাজা হবে এটাকে হারাম করেছে। যেমন আমরা দেখি কোনো খলিফারই মানে ওফাতের পরে, মৃত্যুর পরে তাদের সন্তানরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসেনি, আবার সাহাবীরা বসে একজন নেতা নির্বাচন করেছেন, তাকে আবার রাষ্ট্র মেনে নিয়েছে। কারা মেনে নিয়েছে? জনগণ মেনে নিয়েছে। আমাদের দেশের প্রক্রিয়াটা পুরোটাই হারাম। আমি জানি না কবে আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো, তবে আমার যেটা জানার এজ এ মুসলমান আমার দায়িত্ব জানানোর, আমি সেটা জানাচ্ছি। এইটুকু আমার মানে ইসলাম আমাকে সেই নির্দেশ দিয়েছে, আমি সেই কাজই করছি। আমাদের দেশে আমরা কি করি? আমরা সবাই রাজনীতি করি আমার নিজের জন্য, কিন্তু আসলে কি হওয়া উচিত? ইসলাম আমাকে কি শিক্ষা দিয়েছে? আমরা নিজের ধর্মকে ওন করব, আমরা নিজের রাষ্ট্রকে ওন করব, অর্থাৎ আমরা যেই দলই করি না কেন সেই দলকে ওন করব। অর্থাৎ নিজের পকেটের জন্য, পরিবারের জন্য রাজনীতি করব না, ধর্ম পালন করব না, করব কোরআন হাদিস যা বলেছেন সেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য করব, রাষ্ট্রকে ভালোবেসে রাষ্ট্রকে ওন করে রাষ্ট্র নিয়ে গর্ববোধ করব, এবং যেই দলই সাপোর্ট করি না কেন সেই দলের সত্যিকার কর্মী হয়ে রাজনীতি করব। ইনশাল্লাহ আমার এই আহ্বান রেখেই যে বুঝানোর, আমি যেটুক কথা মানে বলার চেষ্টা করেছি, আশা করি বুঝাতে পেরেছি স্বল্প পরিসরে। আশা করি মহান রাব্বুল আলামিন আমাদেরকে সবাই সঠিক বুঝদান করুক। আমিন।